আর বিতি কেউ তো চাকরি থাকবো বলে মনে হইতেছে না। তাই তো, কারো তো চাকরি বাকরি থাকবো না, কেমনে চলবে এত বড় সংসার? তুই কোনো চিন্তা করিস না ভাইয়া, আমি আর দুলা ভাই মিলে চাকরি করলে সেই টাকায় তুই চলতে পারবি। অবশ্য রানুর কথা বলতে পারছি না, ভবিষ্যতে যদি বাচ্চা কাচ্চা হয় সেসব এখন না ভাবলেও চলবে অন্তরা। আপনি যা বলবেন ম্যাডাম তাই হবে। চাকরি তো তোকে করতেই হবে রে বিথি, তোকে দিয়ে যে ম্যাডাম ডাক শোনার অনেক ইচ্ছা আমার। মৃদুল সাহেব। জি স্যার। কর্মচারীদেরকে জানিয়ে দিন আমি সবার চাকরি রক্ষার চেষ্টা করছি, আর আমার অল্প কিছু সেভিংস আছে, সেটা আমি চলে গেলে আমি চাই কর্মচারীরাই পাক একটা বোনাস হিসেবে। রাহাত, তুমি কি বলছো সব? তোমার কাছে এখন যে টাকা আছে তোমার লাগবে, তুমি এটা করতে পারো না, কারণ তোমার এখন পরিবার আছে। কাসর ভাই, অফিসের ওরাও আমার পরিবার, আর ওদের জন্য তো আমি এইটুকু করতেই পারি। মৃদুল সাহেব, আমি আসলে জানি না কিভাবে সবকিছু হ্যান্ড ওভার করতে হবে, আপনি কিছু। স্যার, একটা কথা আপনাদেরকে জানানো হয়নি, চৌধুরী গ্রুপের একটা লোক সকাল থেকে অফিসে এসে বসে আছেন আপনার সাথে দেখা করবার জন্য, মানে হ্যান্ড ওভার বুঝে নেবার জন্য। তো লোকও তাহলে চলে এসেছে। বিথি, কাসর ভাই, তোমরা এই বিষয়গুলো একটু সামনে নিও। আমার এইসব বিষয় নিয়ে কথা বলতে একদম ইচ্ছে করছে না। কিন্তু অন্য একটা বিষয় নিয়ে যে কথা বলতে হবে। আবার কি ব্যাপার ম্যাডাম, সমাধান তো হয়ে গেল। না অন্তরা, আমাদের এখন কি হবে আমরা সেটা নিয়ে ভাবছি, কিন্তু কেন আমাদের এই দিনটা দেখতে হলো সেটা কি আমরা ভাবছি? আমিও ঠিক বুঝতে পারছি না। আমিও না। ফারিয়া যে বলেছে আপনাকে সাবধান করতে, ও একটা মেল পাঠিয়েছিল, তার তো কোনো প্রমাণ পাওয়া গেল না, সে মেলটা কোথায় গেল? বিথি, এখন আর এসব ভেবে। হ্যাঁ হ্যাঁ, তাই তো, এখন আর এসব ভেবে আবার দরকার আছে। আরিয়া যখন মেইলটা করেছে তখন তুমি অফিসে ছিলে না রাহাত, তখন তো আমরা কেউ অফিসে ছিলাম না, আমরা আসলে কেউ ছিলাম না। তাহলে তো হয়ে গেল। হয়নি তো, আমরা কেউ অফিসে ছিলাম না ঠিক, কিন্তু তখন তুমি ছিলে অফিসে অন্তরা। আমি তো কোনো মেল দেখিনি, আমি কোনো মেল পাইও। সেটাই কাসর ভাই, ও কিভাবে পাবে কাসর ভাই? মেল তো আসলে এসেছে আমার কম্পিউটারে। আর যদি অন্তরা সেখান থেকেই। আরে বাবা, অফিসে এত কম্পিউটার থাকতে আমি কেন ভাইয়ার কম্পিউটারে বসবো, আর এত মেল থাকতে আমি কেন ওই জরুরি মেলটাই ডিলিট করব? আরে নিজের পায়ে নিজে কেউ কুড়াল মারে? ভাইয়ার সম্পত্তি কি আমি ফারিয়ার হাতে তুলে দেব কোনোদিন? ভাইয়া, আমার বিরুদ্ধে এত বড় অপবাদের একটা বিচার তোকে করতে হবে। যদিও আজ বা কাল হচ্ছে তোর শেষ দিন, তারপরও এর একটা বিচার তোকে করতেই হবে, তা না হলে আমি। রাহাত, দেখো রাহাত, আমার কিন্তু ওকেই সন্দেহ হচ্ছে। অন্তরা বোকা হলেও এতটা বোকা না।
আমাদের হাতে সময় খুব কম, তোমরা হ্যান্ড ওভার নিয়ে কথা বলো। প্রীতি, তোমার কি আরো কিছু বলার ছিল? না, ভাবছিলাম এর আগেও তুমি তোমার বোনদেরকে বিশ্বাস করে অনেক কিছু হারিয়েছিলে কিনা। অন্তরা এই কাজ করেনি বিথি। বড় আপাকে ছাড়া এমন কোনো কাজ করার মতো সাহস অন্তরা কোনদিন পাবে না। যদি ফারিয়ার সাথে মিলে করে? ফরাদকে বাঁচাতে তুমি অন্তরাকে যাচ্ছ, তাই না? আমার আসলে ভুল হয়ে গেছে এসব কথা তোলা, এমনটা আর হবে না। ড্রাইভার, এত ফাঁকা রাস্তায় এত আস্তে চালালে হবে? জি ম্যাডাম। আপনি দেখে শুনে যান তো, কোন রিস্ক নেবার দরকার নেই। জি ম্যাডাম। আচ্ছা জয়ী, তোর কি মনে হয় করোনা কি আমাদের দেশে কিছু করতে পারবে? আমার কি মনে হয় জানিস, আমাদের দেশ তো গরিব, সুতরাং রানুকে একটা ফোন দিলে কেমন হয়? রেহানা ফুপু বলেছে বলে কি এই ঘর ছাড়তে হবে? আমি কি মেজবাকে জানাবো? সবকিছু কেন বিথিকে জানাতে হবে? নিজেরা কোনো সিদ্ধান্ত নিতে পারিস না? কি হলো, এভাবে তাকিয়ে আছিস কেন? তাড়াতাড়ি এই ঘর খালি করতে হবে। যা, এগুলো গিয়ে রেখে আয়। কোথায় রাখবো? বিথির ঘরে। এবারই তার কোনো জায়গা আছে নাকি? তাহলে মেজপা কোথায় ঘুমাবে? তার আমি কি জানি? কি হলো, এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা, যা বলছি। হ্যালো, কেমন আছে আমার বন্ধুটা? কি ব্যাপার, অসময়ে ফোন করলাম নাকি? কেন ফোন করেছো তুমি? আরে বন্ধু বন্ধুকে ফোন করতে পারবে না? প্লিজ নাটক করো না ফারিয়া। আর যদি সেটা করো তাহলে আমি ফোন রেখে দিব। আসলে ময়মনসিং আসছিলাম তো, তাই তোমাদের সবার কথা মনে পড়ছিল, বিশেষ করে তোমার কথা রানু। আর তোমার কথা মনে হওয়া মানেই তো রাহাতকে মনে পড়া, তাই না? রাহাতকে কেন মনে পড়ছিল? মনে পড়বে না? পুরনো প্রেম ছিল যে, খুব ঘনিষ্ঠ প্রেম। আহারে বেচারার ভাগ্যটাই খারাপ, আমাকে বিয়ে করে যেখানে কোটিপতি থেকে হাজার কোটিপতি হতে পারতো, সেখানে তোমাকে বিয়ে করে রাস্তায় নামতে হচ্ছে ওকে। সেজন্যই খারাপ লাগছে। তুমি কি আর কিছু বলবে ফারিয়া? আরে সোনার চামচ মুখে নিয়ে জন্মরা, এই দারিদ্র কখনো জীবনে দেখে। কি যে করবে বেচারা, কিভাবে সহ্য করবে বলো তো? খুব কষ্ট হবে ও রানু। আচ্ছা রানু, যদি সত্যি তুমি রাহাতকে ভালোবাসো, তাহলে কিভাবে ওর কষ্টটা সহ্য করবে তুমি? রাহাতের কষ্ট যদি সহ্য করতে না পারো, তাহলে এই বন্ধুকে কিন্তু জানি, এই বন্ধুর ফোন তোমার জন্য সবসময় খোলা আছে। আমি পারবো তোমাকে সাহায্য করতে, বন্ধু বলে কথা।
রানুকে ফোন করেছিস তুই, তাই না? তুই গান শুনছিলি নাকি আমার কথা? তুই রানুকে কেন এইসব কথা বলতে গেলি? এসব শিখে রাখ, ভবিষ্যতে তোরও কাজে লাগবে। নিজের চাওকে পেতে হলে এসব করতে হয়। আসসালামু আলাইকুম স্যার, অনেকদিন পর আসলেন অফিসে। এক্সকিউজ মি স্যার, আপনি কি ভিতরে যাচ্ছেন? তার জবাবদিহি কি আপনাকে করতে হবে? জি জি স্যার, তাকে আমি তো এমনিতেই বলেছিলাম। আমার কিছু জরুরি কাজ আছে, কিছু ফাইলপত্র দেখতে হবে, আর মাজার চাচার সাথে একটু দেখা করতে হবে। মাদার স্যার তো নেই, কোথায় গেছে? উনি তো মমিন সিং। ও, তাহলে ফারিয়া? ম্যাডামও নেই। ঠিক আছে, আমি তাহলে নিজের মতো করে ফাইল দেখছি। সরি স্যার, সেটা সম্ভব না। কি বললেন আপনি? ফারিয়া ম্যাডাম একদম মানা করে গেছেন, আপনি যেন অফিসে না ঢুকতে পারেন। আর যদি আমি তারপরেও ভেতরে যাই? সরি স্যার, তাহলে সিকিউরিটি গার্ড ডাকতে হবে। কিছু মনে করবেন না স্যার, ম্যাডামের অর্ডার। না থাক, ডাকতে হবে না কাউকে। হ্যালো, কোথায় আপনি? ঢাকাতে। এখনো ওখানে কি করছেন? এখানে না থেকেই বা কি করব? হ্যাঁ তাই তো, আপনার তো আর কোথাও কেউ নেই। আমি সরি বিথি, আমি আসলে তোমাকে কষ্ট দিতে চাইনি। যদি সত্যি কষ্ট দেওয়ার ইচ্ছা না থাকে তাহলে জলদি এখানে চলে আসুন, দুলা ভাইকে বোঝানোর চেষ্টা করুন। ও কি আমার কথা শুনবে? কেন শুনবে না? এত ভালো বন্ধু আপনারা। ও তো বলেই দিয়েছে সব শেষ আমাদের মধ্যে। সেটা উনি বলেছেন, আপনি তো বলেননি শেষ। বলেছেন না। তাহলে এখানে এসে দুলা ভাইয়ের সাথে কথা বলুন। এই ঝড়ে আমরা সবাই একসাথে লড়বো। আমরা নিজেরাই যদি নিজেদের শত্রু হয়ে যাই তাহলে ফারিয়া যা চাইবে তাই হবে। আপনি বুঝতে পারছেন আমার কথা? ঠিক আছে, আমি আসছি। সাবধানে আসবেন, তাড়াহুড়া করবেন না। আমি অফিসে আপনার জন্য অপেক্ষা করছি। হুম। মাদার সাহেব আসেন, বসুন। থ্যাংক ইউ। বিধি, মাদার সাহেব এতক্ষণ কাগজপত্রগুলো সব দেখেছেন। সব ঠিক আছে? যতটুকু দেখেছি তাতে তো মনে হয় ঠিকই আছে। মাদার সাহেব, কাজের বাইরে আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি। করুন না। আপনি তো দীর্ঘদিন ফারিয়ার বাবার সঙ্গে কাজ করেছেন, তাই না? আপনি কি করে জানলেন? ওনাদের কাছে শুনেছি। ও আচ্ছা আচ্ছা। আপনাদের অফিসটাকে নিশ্চয়ই ফারিয়া নরক বানিয়েছে, তাই না? এসব কেমন কথা কাজা ভাই? মাদার সাহেব, মন থেকে বলুন তো, আমাদের কাছে বললে কোনো সমস্যা নেই, বলুন। না, আসলে ব্যাপারটা হয়েছে কি, ফারিয়া হয়েছে একদম ওর বাবার মতো। নিজের ভালোটা সবার আগে বোঝে, যার ঠিক উল্টোটা ফরহাদ। একদম তাই। আমার মনে হয় আপনাদের মধ্যে চাকরি যাওয়ার একটা ভয় কাজ করছে, কিন্তু এখনই চাকরি যাওয়ার কোনো ভয় আমি দেখছি না। চাকরিটা থাকবে সেটাই ভয় ভাইজান। নিতে, তুমি দেখো, মাজার সাহেবের সাথে কথা বলো, আমি একটু আসছি। বসেন। আপনি তাহলে বিথি, মানে বিথি সরকার? আমার নাম শুনেছেন আপনি? না শুনে উপায় আছে? ফরহাদের জীবনের সবকিছুই তো এই নামটাকে ঘিরে। না না, তা কেন হবে? তাই হচ্ছে। আর ফরহাদ যে সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে এই বৈরাগী হয়েছে,
সেটাও এই বিধির কারণে। আমি সেটা স্পষ্ট বুঝতে পারি। আমার ধারণা আপনি ভুল বলছেন। বিধি, বয়স হয়েছে, মাঝে মধ্যে তো ভুল বলতেই পারি, কিন্তু এই কথাটা আমি ঠিকই বলছি। সবকিছু ত্যাগ করে এই ছেলেটা ফরহাদ শুধু তোমাকেই চেয়েছে। এই দেখো, আমি আপনাকে তুমি করে বললাম, আমি তুমি শুনলেই খুশি হব। কিন্তু তোমাকে তো খুশি করতে পারছি না বিথি। মিস্টার রাহাতের জন্য এত বড় দুঃসংবাদটা নিয়ে ফারিয়া আমাকেই পাঠালো। যেটা হবার সেটা থামাতে পারে সাধ্যকার তোমার আছে। ফরহাদের কাছে আমি যতটুকু জেনেছি, তুমি খুবই বুদ্ধিমতী একটা মেয়ে। তুমি তোমার পরিবারকে অনেকবারই বিপদের হাত থেকে বাঁচিয়েছো, এবং আমার ধারণা এবার তুমিই পারবে। আর কেউ যদি ফারিয়ার চাতুর্যের সঙ্গে টক্কর দিয়ে লড়তে পারে, সে হচ্ছে তুমি। এসব আপনি কি বলছেন? আমি যে কিছু বলেছি সেটা একদম ভুলে যাও, তবে যা বলেছি সেটা মাথায় রাখো। আর লড়াইটা এখন থেকেই শুরু করে দাও। বেটার আমি না হয় একটু কায়সার সাহেবকে খুঁজে আসি। তুমি এখন জেল থেকে বের হয়ে বা কি করবে? লাভ কি তোমার? তুমি যে সম্পদের লোভে আবার ফিরতে চাইছো, সেই সম্পদ তো আর আমার সম্পদ নেই। সব সম্পদ আমার ফারিয়া দখল করে নিয়েছে। আর আমিও দেখবা এই জামাল মাস্টার তার চরিত্র দুয়া জামাইরে খাওয়াইতে পারে কিনা। তার আর দরকার নেই মা, কারণ আমি আর রাহাত এই বাড়িতে তোমাদের মাথা ব্যথা হয়ে আর থাকছি না। না না, কোনো আপডেট নেই আপি। ফারিয়ার মতো আছে আর আমরা আমাদের মতো। আপি, আজকে না সত্যি আমার অনেক কাজ। তাহলে রাহাত কেন বললো যে আমাদের সব সম্পত্তি ফারিয়ার দখলে?